সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েলের সামরিক বাহিনী গত ২-৩ সপ্তাহে অবরুদ্ধ গাজা উপত্যকায় এমন ৩টি গণহত্যা চালিয়েছে যেগুলোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় বয়ে গেছে। গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থা আনরুয়া ইসরায়েলের এই নৃশংস গণহত্যার ঘটনাকে পৃথিবীর বুকে জাহান্নাম হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে চিকিৎসকদের আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স এসব হত্যাকাণ্ডকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মুখোশ উন্মোচন হিসেবে বর্ণনা করেছে। কিন্তু ইসরায়েলের এসব গণহত্যায় কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আছে। বিস্তারিত থাকছে মোতালিব জামালির প্রতিবেদনে। গত ২৬শে মে রাফায় প্লাস্টিকের একটি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর বোমা হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। বোমার বিস্ফোরণের পর এলাকা জুড়ে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। এতে নারী ও শিশুসহ ৪৫ জন দগ্ধ হয়ে প্রাণ হারায়। আগুনে দগ্ধ হয়ে এখনও কাতরাচ্ছেন অনেক ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে রাফার প্লাস্টিকের ওই তাঁবুগুলোর ওপর ১১০ কেজি ওজনের বোমা ফেলা হয়, যা বিস্ফোরিত হওয়ার সাথে সাথে তাঁবুগুলোতে আগুন ধরে যায়। বোমার আঘাতে শিশুদের মস্তকবিহীন ছিন্ন ভিন্ন লাশের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এছাড়া গত ৮ই জুন নুসাইরাত সহ গাজার কয়েকটি স্থানে বেপরোয়া হামলা চালিয়ে হামাসের হাতে আটক ৪ জিম্মিকে উদ্ধার করে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইসরায়েল সিকিউরিটি এজেন্সি এবং ইসরায়েলি পুলিশের যৌথ অভিযানের মধ্যে গাজায় নুসাইরাতের ২টি স্থান থেকে ৪ জিম্মিকে উদ্ধার করা হয়। আকাশ, স্থল ও নৌপথে চালানো ওই যৌথ অভিযানে ইসরায়েলি সেনারা ২৭৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আহত হয়েছেন অনেক ফিলিস্তিনি। গত ৮ মাসের যুদ্ধে ইসরায়েলি সেনারা এভাবেই নির্বিচারে হত্যা করেছে নারী ও শিশুসহ নিরীহ ফিলিস্তিনিদেরকে। এর আগে ৬ জুন গাজার আনরুয়া স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর বিমান হামলা করলে সেখানে শিশুসহ ৪০ জন নিহত হন। গাজা উপত্যকার রাফায় আগুনে পুড়িয়ে ৪৫ ফিলিস্তিনিকে হত্যার পর থেকে প্রতিদিনই সেখানে হামলা করছে ইসরায়েলি সেনারা। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে, ইসরায়েল রাফায় হামলার ক্ষেত্রে এখনও বাইডেন প্রশাসনের দেয়া রেড লাইন অতিক্রম করেনি, কেননা ইসরায়েলি সেনারা ওই অঞ্চলটিতে এখনও পূর্ণ মাত্রায় অভিযান পরিচালনা করেনি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি। ইসরায়েলি বাহিনী রাফার কেন্দ্রে পৌঁছে যাওয়া এবং মিশরের সাথে গাজার সীমান্তকে উপেক্ষা করে নিকটবর্তী অঞ্চলে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড় দখল করার কয়েক ঘণ্টা পর এমন মন্তব্য করেন জন কির্বি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেন, বিশাল ইউনিট বা বহু সংখ্যক সেনা নিয়ে রাফায় প্রবেশ করেনি ইসরায়েলি বাহিনী। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, কয়েক লাখ লোকের আশ্রয়স্থল রাফায় ইসরায়েল পূর্ণমাত্রার কোনো আগ্রাসন চালালে তার রেড লাইন অতিক্রম করবে। তখন ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধ করার সময় চলে আসবে। কিন্তু এরপরও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে বাইডেন প্রশাসন। সঙ্গত কারণেই গাজা যুদ্ধ নিয়ে দ্বিমুখী নীতির জন্য সমালোচিত হচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর ৫ মাস বাকি। নির্বাচনে বাইডেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন। গাজার যুদ্ধে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেয়ায় মুসলিম ও তরুণ ভোটারদের চাপের মুখে রয়েছেন বাইডেন। এবারের মার্কিন নির্বাচনকে গণতন্ত্রের জন্য কঠিন পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অনেক ভোটার বলছেন, তারা বাইডেনের কথা ও কাজের গরমিলের কারণে তার উপর সন্তুষ্ট নন। তারা বলেছেন, এটি খুবই হতাশাজনক যে আমাদের এমন একজন প্রেসিডেন্ট যিনি কথা রাখেন না। ইসরায়েল গাজায় গণহত্যা অব্যাহত রাখলেও সে ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থাই নিচ্ছেন না তিনি। ফলে ইসরায়েলের কারো কাছে কোনো জবাবদিহিতা নেই। প্রায় ৭ দশক আগে নিজেদের ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার যে প্রক্রিয়া ইসরায়েল শুরু করেছিল তা এখনও অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ও গোলাবারুদ নিয়েই গত ৮ মাস ধরে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত ৩৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত ও ৮৫,০০০-এর বেশি আহত হয়েছেন। এই গণহত্যায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্রই বড় ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্রের এই ভূমিকা জাপানের ওকিনাওয়া ও ফিলিস্তিনে ঔপনিবেশিক কায়দায় বসতি স্থাপনের মাধ্যমে অবৈধ দখলদারিত্ব প্রতিষ্ঠায় দেশটির সামরিক বাহিনী ও সমরাস্ত্রের ভূমিকাকে সামনে নিয়ে এসেছে। গাজার রাফা এবং আনরা স্কুলে বিমান থেকে যে বোমা বর্ষণ করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক ঠিকাদারি প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি GBU-39 স্মল ডায়ামিটার বোমা বা SDB বলে জানিয়েছেন সমরাস্ত্র বিশেষজ্ঞরা। ১১০ কেজি ওজনের এই বোমাটি গাইডেড এয়ার টু সারফেস অস্ত্র। ২০০৫ সাল থেকে বোয়িং কোম্পানি এই বোমাটি উৎপাদন করে আসছে। গত বছর ৭ অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজায় হামলার জন্য সমরাস্ত্র ও যুদ্ধবিমান সরবরাহের কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী বর্তমানে SBD বোমা ফেলার জন্য ব্যবহার করা হয়ে থাকে মার্কিন বিমান বাহিনীর F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমানটি। আগামী দিনে F-16 ফাইটিং ফ্যালকন, F-117, B-1 ল্যান্সার, B-2 স্পিরিট এবং F-22 র্যাপটার ও F-35 লাইটনিং II ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পর্যবেক্ষকরা ইসরায়েলকে দেয়া মার্কিন সমরাস্ত্র ও যুদ্ধবিমানকে গণতন্ত্রের অস্ত্র হিসেবে অভিহিত করেছেন। গত ৭ অক্টোবর ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে যুক্তরাষ্ট্রের যে অস্ত্রটির কথা সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে সেটি হচ্ছে জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন বা ZDAM। এটিও উপসাগরীয় যুদ্ধের পর ১৯৯৩ সাল থেকে বোয়িং কোম্পানি উৎপাদন করে আসছে। গাজার যুদ্ধে ব্যাপকভাবে ZDAM ব্যবহার করছে ইসরায়েল। জাপানের ওকিনাওয়ায় ১৯৯৯ সালের ২২ আগস্ট মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ কিটি হকে যুদ্ধবিমানগুলোতে এই ZDAM যুক্ত করা আছে। এখানে মোতায়েনের পর থেকে আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেন সহ বিদেশের প্রায় সব দেশে হামলাতেই মার্কিন বাহিনী ওকিনাওয়া থেকে তার যুদ্ধবিমান পাঠিয়ে ZDAM সিস্টেমটি ব্যবহার করছে। এছাড়া রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর ২০২৩ সালে ইউক্রেনের কাছে ZDAM বিক্রি করা হয়েছে বলে দ্য মিডল ইস্ট আইকে জানিয়েছেন নিউ জার্সির স্টকহোম ইউনিভার্সিটির অধ্যাপক অ্যাডাম মিয়াশিরো। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক ছাত্র বিক্ষোভের কারণে বাইডেন প্রশাসন ইসরায়েলের কাছে সাময়িকভাবে ZDAM সরবরাহ স্থগিত করতে বাধ্য হয়। কিন্তু গাজা হামলা অব্যাহত রাখতে মৌখিকভাবে ইসরায়েলকে বরাবরই উৎসাহিত করে আসছে যুক্তরাষ্ট্র। গত ৭ মে মিসৌরি থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেস সদস্য অ্যান ওয়াগনার ইসরায়েলের কাছে ZDAM সিস্টেম সরবরাহ জোরদার করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে আহ্বান জানান, কেননা এগুলো উৎপাদিত হয় তার নির্বাচনী এলাকার সেন্ট লুইস জেলায়। ব্লিংকেন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় অ্যান ওয়াগনার ইসরায়েলে ZDAM সরবরাহ দ্বিগুণ করার দাবি জানান। রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান ওয়াগনার বলেন, বাইডেন প্রশাসন যেন ইসরায়েলকে ৬৫০০ ZDAM সরবরাহ করে, কিন্তু এই অস্ত্রটির সরবরাহ যদি স্থগিত করা হয় তাহলে তা তার নির্বাচনী এলাকার জনগণের জীবনমানের উপর বিরূপ প্রভাব ফেলবে। তখন তাদের ডে কেয়ার, গাড়ি ক্রয় ও মর্টগেজের অর্থ পরিশোধের সক্ষমতা কমে যাবে। ওয়াগনার তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পকে গণতন্ত্রের অস্ত্র হিসেবে আখ্যায়িত করেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র মুখে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের কথা বললেও বাস্তবে সমরাস্ত্রের শক্তি দিয়েই বিশ্বব্যাপী আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে।
অন্যদিকে নিজের প্রতিরক্ষা শিল্পকে টিকিয়ে রাখতে বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ বাঁধিয়ে রাখার কৌশল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অনুসৃত পররাষ্ট্র নীতির অংশ। জাপানের ওকিনাওয়া থেকে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে ঔপনিবেশিক কায়দায় বসতি স্থাপনের মাধ্যমে দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য সামরিক শক্তিকে ব্যবহার করে আসছে ওয়াশিংটন। কিন্তু সব ঔপনিবেশ থেকেই যুক্তরাষ্ট্র ও তার দখলদার মিত্ররা যে একদিন বিতাড়িত হবে সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।